জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। সে সঠিক জবাবদিহিতা করতে না পারলে তাকে জেলের মাধ্যমে। চিকিৎসকদের প্রতি বিভিন্ন অভিযোগ থাকায় আজকে আমাদের মানববন্ধন এবং তাদের সহ যারা বিনা চিকিৎসা তাকে ঢাকা রেফার করছে, এই রেফার করার কারণে সে লোকটা মারা গেছে। আমি আগামী 1 সপ্তাহ একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। এখানে তো আমরা চিকিৎসা পাই না, কোথায় চলে যেতে হয়, রাতে গভীর রাতে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়, অ্যাম্বুলেন্স 5,000 টাকা ভাড়া দিতে হয়, তারপরে ঢাকা যেতে হয়, বিভিন্ন মেডিকেলে যেতে হয়, যেমন পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, অন্য অন্য হাসপাতাল যেতে হয়। কিন্তু আমরা এই অত পাড়াগায় এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে থাকতে ডাক্তাররা যে গাফিলতি করে এটা করার মতোই ঠিক হয় না। এই নিরীহ মানুষের উপরে কষ্ট দেওয়াটা ঠিক হয় না। এই কষ্টটা না দিয়া আপনারা বেতন বাদ দেয়, সরকার আমরা বেতন দেয়, ঠিক মতন বেতন দেয়, আপনি ঠিক মতন আপনারা অফিসও করেন না, কেন অফিস করেন না? সরকার আপনার বেতন দেয় না, আমাদের হাতে আইনটা নেবেন না, আমরা আপনাদেরকে ছাড় দিব না, সম্মান করি আমরা ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এখানে পয়সা খান ভালো কথা, মানুষকে সেবা দিবেন, ঠকিয়ে দিবেন না, ঠকিয়ে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমরা না গেলে আরো ডাক্তার আসবে। এখন যে আমাদের যে প্রধানমন্ত্রী, উনি মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, স্বাধীনতা ঘোষকের সন্তান, সে গেলে প্রধানমন্ত্রী সে কাউকে রেহাই করে না। এমপি বলছেন যদি দুর্নীতি করেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব, আপনার সাধারণত ডাক্তার, আপনারা বেশি পারবেন না, আমরা গেলে আপনাদেরকে ছাড় দিব না, সাবধান করে দিলাম। আমরা এই দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে আছে। 30 লক্ষ লোক এই দেশ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ হয়েছে, বুদ্ধিজীবী এই দেশের বুদ্ধিজীবীরা নির্মমভাবে হত্যা হয়েছে এই দেশের জন্য। আপনারা ভালো কথা, আপনার জীবনও এই দেশ স্বাধীন নিলাম নেবে, এমবিবিএস ডাক্তার হইতে পারলেন নিলেন, যেমন স্বাধীন হন, আপনারা এমবিবিএস ডাক্তার হন, আপনারা প্রেসিডেন্ট হন, আপনারা টিউন হন, ম্যাজিস্ট্রেট হন, আপনারা বড় বড় অফিসার হন, ডাক্তার পুলিশ অফিসার হন, আইজি হন, ডিআইজি হন, এই যে বাংলাদেশ স্বাধীন হন, আপনারা বিশেষ ক্যাটাগরি অফিসার হন, এই এমবিবিএস ডাক্তার হন, প্রফেসর হন, বাংলাদেশ হন, আপনারা বাংলাদেশটা হইলে আপনারা শহীদাগিরি সাজিয়ে বললেন না, আপনার ফাঁকি দিয়ে জনগণ চিকিৎসা করবেন, ঠিক মতন আমরা চিকিৎসা করবেন, মানুষের সেবা নেবেন, সেবা হইল পরম একটা ধর্ম। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ভাই হসপিটালে আসার পর আপনারা কি কি সমস্যা আপনারা বুঝছেন বা কি কি সমস্যা দেখছেন? দেখেন ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এখানে দেখেন, দেখেন সর্বমধ্যে দেখেন কত ময়লা, এখানে ময়লা। সরকার কি না দেয়, উপজেলায় কি না দেয়, মানুষ কোনো চিকিৎসা পায় না, না কোনো বার কোনো পরিবেশ পায়, তাদের মন মতন তারা করে। আমরা মেঘনা উপজেলা মানুষ চাই আমরা ভালো একটা উপজেলার জন্য। আমাদের এখানে গতকালকে একটা রকম মারা গেছে, শুধু তাদের ভালো ট্রিটমেন্ট না থাকার কারণে আমাদের ঢাকা যেতে হয়। এত বড় একটা উপজেলা কোটি কোটি টাকা ব্যয় করছে, মানুষ চিকিৎসা পাবে না কেন? এখানে ভালো চিকিৎসক আনবে না কেন? এ দায়ভার কার বা কারো? এটা সাধারণ মানুষের জানা দরকার। আমরা চাই আমাদের সুচিকিৎসা আমাদের মেঘনা উপজেলা, আর যেন ঠিক মতন যেন পয় পরিষ্কার রাখে, কোনো শ্রেণীকের যেন না থাকে আমাদের হাসপাতালে। আমরা মেঘনা উপজেলা মানুষ এটাই আশাবাদী ইনশাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঠাকুরকান্দি, রাধানগর ইউনিয়ন। গত পরশুদিন বৃহস্পতিবারে বিকাল 3:30-4টা নাগাদ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে মেইলে, ওই যে আমাদের এখানে গাইবাঙ্গানের যে মেল আছে, এই মেলের মেসিং এর সাথে ওনার লুঙ্গি লাইগা বাম পাটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন পাও অনেক বেশি ক্ষত হয়। ক্ষত হওয়ার পরে হসপিটালে নিয়ে আসে। এখন হসপিটালের যারা কর্মরত ডক্টর ছিল তারা দেখার সাথে সাথেই বলতেছে যে ওনার যে আহত হয়েছে এই আহতর চিকিৎসা আমাদের এখানে নাই। তাই সাথে সাথে ওনারা বলতেছে যে ঢাকা নিয়ে যান। এখন ঢাকা নিয়ে যাওয়ার পথে ওনারা এখান থেকে কোনো প্রকার কোনো সেবাও দেয় নাই, কোনো প্রকার কোনো চিকিৎসাও দেয় নাই। যে রক্তক্ষরণ যে হইতাছে, ওনার এখানেও রক্তক্ষরণ হইতাছিল, ওইখানে রক্তক্ষরণ হয়েছে, এবং গাড়িতে যে যাইতাছিল ওই সময় রক্তক্ষরণ হইতাছিল। এই রক্তক্ষরণ হইতে হইতে উনি যখন ঢাকার কাছাকাছি গেছে, হানি ফ্লাইওভারের কাছাকাছি যাওয়া অবস্থায় উনি মারা গেছে। তো এখন আর হসপিটালে ওনারা নেওয়া হয় না। যখন গাড়িতে অবস্থা ছিল, সবাই যখন বুঝছে যে উনি মারা গেছে, তখন আবার ওনারা গাড়ি ঘুরে নিয়ে আইছে। হসপিটালে নেওয়া হয়েছিল, ওইখানে যাওয়ার পরে মারা গেছে। তারপরে আরো একটা ঘটনা বলি, বিগত 10 মাস আগে আমার মা মারা গেছে। সকালে 6টা, 5:30, 6টা নাগাদ আমার মায়ের সাপে কামড় দিছে। সাপে কামড় দেওয়ার পরে আমি সাথে সাথে মা
ডাক দিছে, আমিও ঘুম থেকে উঠছি, মায়ের পায়ে বান দিছি, বান দেওয়ার পরে 3টা-4টা বান দেওয়ার পরে হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে আনতে আমার মোটামুটি 10 মিনিট সময় লাগছে, আমার বাসা থেকে হসপিটালে 10 মিনিট সময় লাগে। আনলাম তো এখানে প্রথম যে ডাক্তার ছিল উনারে বললাম আমার মায়ের সাপে কামড় দিছে, একটু তাড়াতাড়ি দেখেন। পরে উনি বললো যে একটু অপেক্ষা করেন, ডাক্তার আসতেছে আরেকজন, আসলেও কথা বলতেছে। এর মধ্যে ডাক্তার আসলো, আমার মারে বসায় রাখছে, আমার মা বসে থাকতে পারতেছে না, কারণ ডাক্তার বলতেছে যে ওনারা যে সাপের কামড় দিছে আপনারা কিভাবে বুঝলেন। পরে আমি পাও দেখালাম যে এখানে সাপে কামড় দিছে। পরে ডাক্তার আমার মারে জিজ্ঞেস করতেছে এই যে আপনার চোখ যে বন্ধ হয়ে আসতেছে এটা কি আপনার আগে থেকেই না এখনই এরকম হইতাছে। আমার মা তখনও কথা বলতেছে, আমার মা বলতেছে আমি এখনই চোখ মেলতে পারতাছি না, আমার খুব গা গোলাটে লাগতেছে। পরে ডাক্তার বলতেছে হ্যাঁ ওনারা সাপে কামড় দিছে, আপনারা ওনারা ঢাকা নিয়ে যান। এখন আমার প্রশ্ন, ঢাকাতে মানুষ থাকার মতো জায়গা নেই, ঢাকাতে সাপের ভ্যাকসিন দিয়ে কি কাজ? যদি এরকম উপজেলাতে সাপের ভ্যাকসিন না থাকে, ঢাকাতে মানুষ শত শত মানুষ, কোটি কোটি মানুষ ঢাকাতে সাপ থাকবো কই থেকে? সাপ থাকলে এরকম অজপাড়া গাইতেই থাকবো। এরপরে একটু আগে কথা হয়েছে, এই যে একটু আগে বাস স্ট্যান্ড বসে যখন কথা বলতেছি একজনের সাথে আমি শেয়ার করলাম যে আমার মা গত 1 বছর আগে এইভাবে মারা গেছে। উনি বলতেছে ভ্যাকসিনের একটা মেয়াদ থাকে না বেশি দিন, ভ্যাকসিনের মেয়াদ খুব দ্রুত শেষ হয়ে যায়। আরে ভাই রিনিউ সিস্টেম, আপনার যদি সেবা দেওয়ার ইচ্ছা থাকে আপনি রিনিউ সিস্টেম করতে পারেন। একটা ভ্যাকসিনের মেয়াদ যদি 6 মাস থাকে, 3 মাস অন্তর যে জায়গায় ভ্যাকসিনটা রানিং আছে সেই জায়গায় নিয়ে আবার এই জায়গায় 6 মাস মেয়াদি একটা ভ্যাকসিন রাখতেই পারেন আপনারা। আমার মা মারা গেছে, মানুষ মারা যাবে, এটা ঠিক আছে, এটা নেচার, কিন্তু এইভাবে মারা যাবে এগুলো কিন্তু মাইনা নেওয়া যায় না। মানুষ অনেক কষ্ট পায়। এই বয়স, আমার কি বয়স হয়েছে? আমার বয়সের সবার মা বাপ আছে, আমার বয়সে সবার মা বাপ আছে, আমার মা বাপ নাই, আমার মাও নাই, বাপ নাই। ওনাকে একটু সেবা দিলে আমার মা বাপ ভালো থাকতে পারতো, আজকে আমার মা থাকতো। আমি অন্তত এখানে অনেকেই আছে আমার পরিচিত, সবাই আমার ভাই বেড়াদার, বাতিজা, বন্ধু বান্ধব। আমার মা তো নাই, আমার তো ফোন চাই আমার মারা ডাকতে। ওনারা একটু সেবা দিলে হয়তো আমার মা বাচ্চা থাকতো। এটুকু আশা করা যায় না, এই দেশের নাগরিক হিসেবে আমরা এতটুকু তো চাইতে পারি। রুবেল শিকদার আমার গ্রামের, আমার বাতিজা। এখন আপনারা আমি পরে আবার শুরু করবো। একদিন সমস্যা নেন, সবাই একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন আগে মাথাবেরকান্দি রুবেল শিকদার নামক একজন ব্যক্তি তার কর্মস্থলেই অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে ইমার্জেন্সি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাদেরকে বলা হয় চিকিৎসা দেওয়ার জন্য। তারা দুর্ব্যবহার করে প্রাথমিক কোনো চিকিৎসা না দিয়েই তাদেরকে রেফার করে দেয় ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল নেওয়ার পথেই রক্তক্ষরণে তার মৃত্যুবরণ হয়। আমরা এই শোক এখন পর্যন্ত সইতে পারতেছি না। অনেকে তার এই মৃত্যু দেখে, এই অকাল মৃত্যু, 34 বছর বয়সী একটি ছেলে মৃত্যুতে অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সেইখানে এরকম হাজার হাজার মানুষ ভুক্তভোগী সবাই কমেন্টের মাধ্যমে জানিয়েছে। এই থেকেই আমরা আজকের এই মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন করলাম, আমাদের দাবিগুলো জানালাম এবং হাসপাতালের সংস্কারের জন্য আমরা 9টা দাবি জানিয়েছি। 9টি দাবি হচ্ছে: দোষী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এক্সরে সহ বিভিন্ন টেস্টগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরেই করতে হবে, অন্য প্রাইভেট হাসপাতালগুলোতে রেফার করা যাবে না। যত মুমূর্ষু রোগী আসুক তাদেরকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে হাসপাতালের অ্যাম্বুলেন্স দ্বারা ঢাকা পাঠাতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়ন করা, যদি সরঞ্জামের ঘাটতি থাকে তা সরবরাহ করতে হবে। আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের জন্য একজন গাইনি ডাক্তার সার্বক্ষণিক যেন হাসপাতালে থাকে। অসহায় রোগী সব সময় তাদের সঠিক ওষুধ বুঝিয়ে দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সার্বক্ষণিক ইমার্জেন্সিতে একজন MBBS ডাক্তারের আমরা দাবি করছি। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবার স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য মনিটরিং কমিটি গঠন করতে হবে। আমাদের এই 9টা দাবি আমরা করছি। আমরা চাচ্ছি এই হাসপাতালের সংস্কার হোক। এই হাসপাতাল আমাদের, এই হাসপাতাল যদি সংস্কার হয় মেঘনার সকল মানুষ সুবিধা পাবে। সেই জায়গা থেকেই আমরা সবাই মানববন্ধন করতেছি, লিখিত অভিযোগ দেব, প্রয়োজনে আমাদের দাবি আদায়ের জন্য যা যা করা লাগে তাই করব। সকলকে অশেষ ধন্যবাদ। হাসপাতাল তো মূলত দেওয়া হয়েছে মানুষের মূল সেবা দেওয়ার জন্য। প্রতিটা মানুষ এখানে গরিব কৃষক থেকে শুরু করে ধনী পরিবার পর্যন্ত সবাই ন্যায্য অধিকার রাখে এই হাসপাতাল থেকে একটা ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য। কিন্তু দেখা গেছে কি এই জায়গার মধ্যে এই ডাক্তারদের গাফলতি, যে ডাক্তার আছে আসলে মূলত তারা কি মানুষ কিনা জানি না, মানুষের মতো দেখতে। তবে আমার মনে হয় না মানুষ, এই মেঘনার যে সাইমা রহমান আছে বা অন্যান্য যে ডাক্তার আছে তারা আমার মনে হয় না যে কোনো মানুষের কোয়ালিটিতে পড়ে।
তারা যে জমিদারি ভাব নিয়ে পেশেন্টের সামনে মানে করে অবস্থান করে, সেটা দেখে আরো এই পেশেন্ট ভীত হয়ে যায়। সঠিক চিকিৎসা তো পাই না। এই জায়গায় চিকিৎসাটা চালানো হয় একটা দিয়ে, এই যে আপনার ক্লিনার দিয়ে। এই জায়গায় চিকিৎসা চালানো হয় একটা ইন্টার্নি করা ডাক্তার দিয়ে, সিনিয়র কোনো ডাক্তারই নেই। তাহলে এখন বলেন, আপনাদের কাছে সাংবাদিকের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই দেশের, এবং আমি আশা করি এই নিউজটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাক স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত, যে একটা এমন অনৈতিক অনিয়মিত একটা ডাক্তার দ্বারা কিভাবে একটা মেঘনা উপজেলার মতো এত বড় একটা উপজেলা এই মানুষ চিকিৎসা সেবা পাবে। সে তাকে ফোন দিলে, তাকে এর আগেও কয়েকবার আমি 4-5 বার ওনার সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে মিট হয়েছে, ঠিক আছে, ওনার কোনো রেসপন্সই পাওয়া যায় না। উনি উল্টা আরো মানে জমিদারি ভাব নিয়ে চলে, ডাক্তাররা জমিদারি ভাব নিয়ে চলে, মানুষকে সঠিক চিকিৎসা দিচ্ছে না। এইভাবে কি একটা হাসপাতাল চলতে পারে? এটা মানুষের প্রথম যে 5টা মৌলিক অধিকার একটা মানুষের বাঁচার জন্য, সেটার মধ্যে একটা চিকিৎসার অবস্থানটা রয়েছে। সেই চিকিৎসাটা যদি ঠিক মতো না পায়, তাহলে এই ডাক্তার দিয়ে আমরা কি করব? আমরা চাই অনতিবিলম্বে এইসব ডাক্তারদের ট্রান্সফার করে ভালো ডাক্তার দেওয়ার জন্য, যে ডাক্তারগুলা মানুষের পালস বুঝবে, মনের ভাষা বুঝবে, মানুষকে সঠিক চিকিৎসা দিতে পারবে। আমরা এমন ডাক্তার চাই মেঘনাতে। আমরা এরকম জমিদারি কোনো ডাক্তার চাই না, যেটা ঠিক মতো চিকিৎসা দিতে পারতেছে না।